ঝুঁকিপূর্ণ রেললাইন ও টিকিট সংকটে চরম দুর্ভোগে পড়েছেন সিলেট ঢাকা ও সিলেট চট্টগ্রাম রুটের রেল যাত্রীরা। প্রতিদিন হাজারো যাত্রী যাতায়াত করেন এই পথে, কিন্তু অব্যবস্থাপনা আর দীর্ঘদিনের সংস্কারবিহীন রেলপথ তাদের যাত্রাকে পরিণত করেছে দুঃস্বপ্নে। এদিকে ৮ দফা দাবি বাস্তবায়নের দাবিতে আন্দোলনে নেমেছেন সাধারণ যাত্রী ও স্থানীয়রা। প্রতিনিধি মনিরুল ইসলামের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। ঝুঁকিপূর্ণ রেললাইনের কারণে ঢাকা সিলেট ও ঢাকা চট্টগ্রাম রেলপথ এখন রীতিমতো যাত্রীদের দুঃস্বপ্নে পরিণত হয়েছে। দীর্ঘদিন সংস্কার না করায় ব্রিটিশ আমলের এই রেললাইন এখন মারাত্মক ঝুঁকি। মহাসড়কে যানজট ও বেহাল দশা এড়াতে রেল ভ্রমণই ছিল অনেকের নির্ভরযোগ্য মাধ্যম, কিন্তু এখন রেলযাত্রাও পরিণত হয়েছে ভোগান্তির আরেক নামে। অনলাইনে টিকিট প্রকাশের 2 থেকে 3 মিনিটের মধ্যেই তা শেষ হয়ে যাচ্ছে। কাউন্টারে মেলে না টিকিট, আর বাধ্য হয়ে বাড়তি দামে কিনতে হচ্ছে কালোবাজারিদের কাছ থেকে। এদিকে সিলেট, ঢাকা ও চট্টগ্রাম রুটে প্রতিদিন 6 জোড়া ট্রেন চলাচল করলেও যাত্রীদের চাহিদা তুলনায় তা অপ্রতুল। সিলেট টু চট্টগ্রাম আমাদের রেল ব্যবস্থা খুবই খারাপ বর্তমানে। অনলাইনে টিকিটগুলো 3-4 মিনিটের মধ্যে সবকিছু বুকিং হয়ে যায়, পরবর্তীতে আমরা এসে সরাসরি দেখি যে আমরা টিকিটগুলো পাই না। টিকিটের যে সংকট রয়েছে সেই সংকটগুলো যাতে উত্তরণ করা হয়। নতুন ট্রেন সংযোগ ও রেল লাইন সংস্কার সহ 8 দফা দাবি বাস্তবায়নে রাস্তায় নেমেছে সাধারণ যাত্রী ও স্থানীয়রা। আন্দোলনকারীরা জানিয়েছে, দাবি মানা না হলে 1 নভেম্বর থেকে শুরু হবে বৃহৎ রেল অবরোধ। আমরা দেখি অনেক সময় চিটাগাং বা ঢাকা থেকে আসার পরে, আখাউড়া পেরিয়ে আসার পর থেকে ট্রেনগুলো যেমন নৌকার মতো ডানে বামে হেলে দুলিয়ে চলে। 8 দফা দাবি সম্বলিত একটি আন্দোলন দীর্ঘদিন থেকে করছি। এই 8 দফার মধ্যে রয়েছে আমাদের সিলেট ঢাকা এবং সিলেট কক্সবাজার রুটে নতুন 2টি ট্রেন চালু, সিলেট বিভাগের জরাজীর্ণ যে রেল লাইন সেটা সংস্কার। রেল লাইনটা সংস্কার হবে বলে এখন পর্যন্ত কোনো ধরনের সংস্কার হয়নি। তো আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, যত দ্রুত সম্ভব আপনারা অবশ্যই এই লাইনটা দ্রুত সংস্কার করবেন। চাহিদার তুলনায় টিকিট কম, ফলে যাত্রী সেবা ব্যাহত হচ্ছে বলছে স্টেশন কর্মকর্তা। যাত্রী সেবা বাড়ানোর লক্ষ্যে ট্রেন সংখ্যা এবং সিট সংখ্যা বাড়ালে যাত্রীর দুর্ভোগ কমবে। প্রতিদিন হাজারো যাত্রী জীবনের ঝুঁকি নিয়ে এই রেলপথে যাতায়াত করছেন। তাই সবার একটাই দাবি, নতুন ট্রেন, উন্নয়ন রেললাইন আর হয়রানিমুক্ত টিকিট ব্যবস্থা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। মাদারীপুর জেলাকে ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্ত যেন না করা হয় সেই দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়েছে। আজ সদর উপজেলার মোস্তফাপুরে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। তাদের সাথে যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। আন্দোলনকারীরা জানান, বৃহত্তর ফরিদপুরের 5 জেলা নিয়ে ঘোষণা হতে পারে ফরিদপুর বিভাগ। এই বিভাগে অন্তর্ভুক্ত করা হতে পারে মাদারীপুর জেলাকে। সেই আশঙ্কায় আন্দোলনে নেমেছেন জেলাবাসী। মেহেরপুরের মুজিবনগর উপজেলার রশিকপুর গ্রামে ভৈরব নদে গোসল করতে গিয়ে 2 যুবক নিখোঁজ হয়েছে। সুইচ গেটের স্রোতের পানিতে তারা হারিয়ে যায়। নিখোঁজ দুজন হচ্ছে মেহেরপুর সদর উপজেলার টেংরামারি গ্রামের পৌর কলেজের 2য় বর্ষের ছাত্র তানভীর হোসেন এবং তার চাচাতো ভাই আমদহ গ্রামের 8ম শ্রেণীর ছাত্র কৌশিক হোসেন। মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মণ্ডল জানান, স্থানীয়ভাবে তাদের খোঁজা হচ্ছে, তবে জেলার ফায়ার সার্ভিসে ডুবুরি দল না থাকায় খুলনা থেকে ডুবুরি দলের সদস্যদের ডাকা হয়েছে। ময়মনসিংহের ত্রিশালে 2 ট্রাকের সংঘর্ষে 1 ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছে। ভোরে ত্রিশালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বৈলর বড়পুকুর পাড় জামে মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ত্রিশাল ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহগামী মালবাহী একটি ট্রাককে অপর একটি ট্রাক পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে একটি ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হয়। পরে স্থানীয় ও ত্রিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। নিহত চালকের নাম আলামিন এবং হেলপার রাশিদুল ইসলাম। ঝিনাইদহে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায় একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও 5 জন। ভোরে সদর উপজেলার 5 মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঝিনাইদহ মাগুরা মহাসড়কের 5 মাইল এলাকায় একটি ধান বোঝাই ট্রাক বিকল হয়ে গেলে রাস্তায় রেখে মেরামত করছিল ট্রাকের হেলপার ও চালক। সে সময় ব্রাহ্মণবাড়িয়া থেকে যশোরের চৌগাছাগামী মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার আলিমুল মারা যান। আহত হয় 2 গাড়ির চালক ও যাত্রী সহ 5 জন।
সিরাজগঞ্জের তাড়াশে গরু বোঝাই নসিমনের চাপায় হাফিজুর রহমান নামের এক প্রতিবন্ধী যুবক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে দুপুর 12:30টার সময় তাড়াশ পৌর সদরের বারোয়ারিতলা মোড়ে। নিহত হাফিজুর তাড়াশ দক্ষিণ পাড়ার রবিউল করিমের ছেলে। তাড়াশ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নসিমন গাড়িটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। সরকারি নিষেধাজ্ঞা থাকার পরও খুলনা উপকূলীয় অঞ্চলের নদীগুলো থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে প্রভাবশালীরা। ফলে একদিকে যেমন নদী ভাঙনের মুখে পড়ছে, তেমনি মানুষের জীবনেও স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। অন্যদিকে কপোতাক্ষ নদী থেকে বালু উত্তোলনের প্রতিবাদে আন্দোলনের মাঠে নেমেছে কয়রা উপজেলাবাসী। তবে খুলনা জেলা প্রশাসন বলছে, অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। প্রতিনিধি শিশির রঞ্জন মল্লিকের রিপোর্ট, জানাচ্ছেন সাইদুর রহমান আবির। ঘূর্ণিঝড় আইলায় বিধ্বস্ত এলাকা খুলনার কয়রা, দাকব, পাইকগাছা ও বটিয়াঘাটা উপজেলা। সুন্দরবনের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর তীরেই এসব উপজেলার মানুষের বসবাস। তবে উপজেলার নদীগুলো এখন প্রভাবশালীদের দখলে। ভাঙন কবলিত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে সেই বালু দিয়েই বেড়িবাঁধ সংস্কার করছেন তারা, যে কারণে আবারও কপোতাক্ষ নদী ভাঙনের মুখে পড়েছে বিপাকে 8টি গ্রামের মানুষ। কেউ ইন্ডিয়ায় চলে গেছে, কেউ যশোরে গেছে, কেউ খুলনায় গেছে। আমরা আজকে মানববন্ধনের মাধ্যমে আমরা সারা দেশকে, সারা বিশ্বকে জানাতে চাই যে আমাদেরকে সবাই সহযোগিতা করুন। প্রতিনিয়ত দুর্যোগের সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে হয় দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের। প্রতি বছরই কোনো না কোনো ঘূর্ণিঝড়ে কেড়ে নেয় তাদের ঘরবাড়ি, ফসলসহ সবকিছু। এরপরেও পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকতে চান তারা, পরিত্রাণ চান এই পরিস্থিতি থেকে। অবৈধভাবে বালি উত্তোলন করে না করে আমাদের রাস্তাটা না করে আমরা যেন বাঁচতে পারি সুন্দরভাবে। এই বেড়িবাঁধটি যাতে পুনর্বাসন করে টেকসই বেড়িবাঁধ তৈরি হয়, সেই জন্য সরকারের কাছে আমাদের আকুল আবেদন। আইন না মেনে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে আন্দোলনে নেমেছে কয়রা উপজেলাবাসী। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, আর আশ্বাস ও প্রতিশ্রুতি নয়, স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করে দুর্যোগের হাত থেকে রক্ষা পেতে চান তারা। খুবই কষ্টের সঙ্গে এখানে বসবাস করে এবং তাদের জীবিকা নির্বাহ করতে হয়, বিভিন্ন এলাকায় যেতে হয়। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মোবাইল কোর্টের মাধ্যমে গভীর রাত পর্যন্ত অভিযান চলছে বলে জানান জেলা প্রশাসক। এটা গভীর রাতে যেহেতু হয়, সেখানে আমাদের পৌঁছাতে একটু সময় লাগে। তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করছি যে অব্যাহত অভিযান পরিচালনার জন্য এবং এটা আরও বাড়ানোর জন্য চেষ্টা করছি। বিগত আওয়ামী লীগ সরকারের মেয়াদে মেরামতের জন্য 200 কোটি টাকা বরাদ্দ দেয়া হলেও নদীর বাঁধ রক্ষায় কোনো কাজ হয়নি। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক। টাঙ্গাইলে প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের আনন্দের সাথে লেখাপড়া নিশ্চিত করতে এবং স্কুল থেকে ঝরে পড়া বন্ধ করতে 160টি স্কুল প্রাঙ্গণে প্লেগ্রাউন্ড স্থাপন করা হয়েছে। দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার খাগজানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেলুন ও ফলক উন্মোচনের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। একই সাথে শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে প্রতিটি স্কুলে মানচিত্র সম্বলিত মুরাল নির্মাণ করা হয়েছে। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সেই সুনাগরিক যে আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে, সমাজের প্রতি দায়বদ্ধ হবে, মানবিক মানুষ হবে, পরিবেশ সচেতন হবে এবং আমার আরও বিশ্বাস যে তারা সেই উর্বর পরিবেশ পেলে তারা আক্ষরিক অর্থে আমাদের সম্পদ হয়ে উঠবে এবং তারা দেশের কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স নির্ধারণে 20 কোটি টাকার রাজস্ব জালিয়াতির প্রমাণ মিলেছে। তদন্ত কমিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের কাছে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দেয়। জানা যায়, দক্ষিণ মধ্যম হালিশহর এলাকার ইসহাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড 2017 থেকে 18 অর্থ বছরে 26 কোটি টাকার সম্পত্তির কর গোপন করে মাত্র 6 কোটির বেশি দেখায়। ফিল্ড বুকে ঘষামাজা করে জালিয়াতির মাধ্যমে চশিককে বঞ্চিত করা হয় প্রায় 20 কোটি টাকা। তদন্তে কর কর্মকর্তা নুরুল আলম ও উপকর কর্মকর্তা জয়প্রকাশ সেনের বিরুদ্ধে সরাসরি জড়িত থাকার প্রমাণ মিলেছে। এ বিষয়ে মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন, এই ঘটনায় যাদের সম্পৃক্ততা আছে কাউকে ছাড় দেওয়া হবে না।
বগুড়ায় স্কুল শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। বেলা 11টায় এ মেলার উদ্বোধন করা হয়। মেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ। বগুড়া বিট মডেল স্কুল অ্যান্ড কলেজে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রকৌশলী শাহাবুদ্দিন সৈকতের সভাপতিত্বে মেলায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু ও সাধারণ সম্পাদক কালাম আজাদ। এছাড়াও বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মোহন আকন্দ। চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা প্রচারে লিফলেট বিতরণ করেছেন চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর এবং বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক। গতরাতে বাহারছড়া ইউনিয়নের বশিরুল্লাহ মিয়াজি বাজার এলাকায় এই লিফলেট বিতরণ করা হয়। এ সময় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে ধানের শীষের পক্ষে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো বাজার এলাকা। এ সময় অ্যাডভোকেট রাজ্জাক বলেন, তারেক রহমানের 31 দফা দেশের মানুষের ন্যায্য অধিকার ও গণতান্ত্রিক মুক্তির রূপরেখা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত 31 দফা কর্মসূচি প্রচারে চাঁদপুরে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফা খান সফরি। চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের ছোট সুন্দর বাজারে এ কার্যক্রম পরিচালনা করেন তিনি। লিফলেট বিতরণকালে তিনি এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং 31 দফা কর্মসূচির মূল বার্তা তুলে ধরেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও বালিথুবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান স্বপন মিয়াজ, রামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কবির হোসেন সদার, সমর খান, সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান হাসনাত সহ স্থানীয় নেতাকর্মীরা। দিনাজপুরের পার্বতীপুরে বাল্যবিবাহ রোধ ও জেন্ডার বৈষম্য কমানোর লক্ষ্যে প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা ল্যাম্প এন্ডিং চাইল্ড ম্যারেজ ফেজ 3 প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এর আয়োজন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাকিনা বিনতে শরীফ, ল্যাম্প এন্ডিং চাইল্ড ম্যারেজ ফেজ 3 প্রকল্পের ব্যবস্থাপক মাহমুদুল হক চয়ন সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নিকাহ রেজিস্ট্রার, কাজী, ইমাম ছাড়াও সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাদারীপুরে আলোচিত মাদ্রাসা ছাত্রী সানজিদা আক্তার দীপ্তিকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাজ্জাদ হোসেন খানকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে নিহতের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে 10 লাখ টাকা দিতে নির্দেশও দেওয়া হয়। দুপুরে মাদারীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরীফ এম রেজা জাকের এ রায় প্রদান করেন। ফরিদপুরের শিশু হত্যা মামলায় যাবজ্জীবন সাজা ভোগ করে 2011 সালে মুক্তি পান ইজি বাইক চালক সাজ্জাদ হোসেন খান। এরপর আবারও 2019 সালের 11 জুলাই মাদ্রাসা ছাত্রী ধর্ষণ শেষে হত্যা করে সে। আমরা এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট এবং আমি যতদূর জানি আমার পাশে এই ডিসি সানজিদা আক্তার পিতা মুজিবুর রহমান সাহেব উপস্থিত আছেন, তিনিও এই রায়ে সন্তুষ্ট। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে 2 মণ 25 কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে র্যাব 9-এর অতিরিক্ত পুলিশ সুপার KM শহীদুল ইসলাম সোহাগের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব 9 ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল আশুগঞ্জ নজরুল ইসলাম সেতু টোল প্লাজার সামনে কসবা সীমান্ত থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে 8টি বস্তায় 2 মণ 25 কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তি সহ জব্দকৃত আলামত আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হচ্ছে বলে জানিয়েছে র্যাব। ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ীদের উদ্যোগে আনন্দবাজারের পুরাতন বাঁশ বাজারের লিজ বাতিলের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে আনন্দবাজার, টানবাজার, সড়ক বাজার, জগৎ বাজার, নিউ মার্কেট, চাউল বাজার ও সবজি বাজারের ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। আনন্দবাজার মাছ ও শুটকি মহলের সভাপতি মোহাম্মদ খলিলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক আবুল হাসনাত ভজন, ট্রাক মালিক সমিতির সভাপতি জয়নাল আবেদিন, সাধারণ সম্পাদক মেরাজ ইসলাম, মোহাম্মদ মুত্তাকিম সহ আরও অনেকে।
পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ওয়েস্ট ম্যানেজমেন্ট অলিম্পিয়াড 2025। পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং ব্যক্তি পর্যায়ে দায়িত্ববোধ জাগ্রত করার উদ্দেশ্যে এ প্রতিযোগিতা 2টি পর্যায়ে সম্পন্ন হয়। উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা শিরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। বরগুনার তালতলীতে মনসাতলী বেড়ি বাঁধের উপর দিয়ে সুইচ গেট নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় জনসাধারণ ও প্রান্তিক কৃষকরা। মঙ্গলবার 1 নং পচাকুড়ালিয়া ইউনিয়নের মনসাতলী গ্রামের 3000 একরেরও বেশি ফসলি জমিতে পানি সরবরাহের জন্য এই সুইচ গেট নির্মাণের দাবি জানান তারা। সুইচ গেট না থাকার কারণে 4 গ্রামের কয়েক হাজার কৃষকের ফসলি জমিতে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হওয়ায় কোটি কোটি টাকার ক্ষতি হয়। স্থানীয় কৃষকদের সরকার হারায় অসংখ্য রাজস্ব। নরসিংদীর বেলাবু উপজেলার নারায়ণপুর বাজারে বিএসটিআই এর অনুমোদনবিহীন খাদ্য সামগ্রী বিক্রয় ও ওজন ও পরিমাপ মানদণ্ড আইন লঙ্ঘনের অভিযোগে 3 ব্যবসায়ীকে 11,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নারায়ণপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 3 ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল করিম। এ সময় সাথে ছিলেন বিএসটিআই নরসিংদী আঞ্চলিক অফিসের পরিদর্শক মোহাম্মদ আরিফ হোসেন আসিফ ও পরিদর্শক কাজী সাখাওয়াত হোসেন সহ মনিসহ বেলাবো থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সহায়তা করেন। পটুয়াখালী বাউফলে জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবেলা প্রতিরোধ বিষয়ক অবহিতকরণ সহ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রৌফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক আলমগীর হোসেন, ডাক্তার নূরজাহান ও বাউফল উপজেলা জামায়াতে আমির মাওলানা ইসাহাক। ঢাকার কেরানীগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষা 2025 কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার 52টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ 5 প্রাপ্ত 225 জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার হালিমা আক্তার, সিরাজনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল হোসেন, চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মাহমুদা খাতুন সহ অনেকে। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে 2025 সালের এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ 5 পাওয়া 74 জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এইসব শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামানের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদি হাসান কাউসারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। পৃথিবীতে 50 ঊর্ধ্ব প্রতি 3 জন নারীর 1 জন এবং প্রতি 5 জন পুরুষের 1 জন হাড় ক্ষয় রোগে আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। ময়মনসিংহ মেডিকেল কলেজ অডিটোরিয়ামে বিশ্ব অস্টিওপোরোসিস দিবস উপলক্ষে আয়োজিত এক সায়েন্টিফিক সেমিনারে এমন তথ্য জানিয়েছেন চিকিৎসকরা। ময়মনসিংহ মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডাক্তার মতিউর রহমানের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন অধ্যক্ষ ডাক্তার নাজমুল আলম খান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফেরদৌস সহ বিশেষজ্ঞ চিকিৎসকরা। চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল নেতা রোকন উদ্দিন মেম্বারের বহিষ্কার আদেশ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট জলিল স্টেশন রোড এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে স্থানীয় স্বেচ্ছাসেবক দল। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য ও তাঁতি দলের সভাপতি এস.এম. লোকমান হাকিম। বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোলেমান রাজ। স্থানীয় সাধারণ মানুষও মানববন্ধনে অংশ নেন।
বর্ষিয়ান রাজনীতিবিদ, টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন মৃত্যুবরণ করেছেন। সোমবার সন্ধ্যা 7:30টার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডাক্তার মাহমুদুল আলম জানান, পথিমধ্যে তিনি মৃত্যুবরণ করেছেন। বরিশালের গৌরনদী উপজেলার উত্তর বিজয়পুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য শামসুল আলম সর্দার বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। মরহুম বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। সকালে মরহুমের নিজ বাড়িতে গার্ড অফ অনার প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোহাম্মদ ইব্রাহিম। সেনাবাহিনীর পক্ষে ক্যাপ্টেন আবদুল্লাহ আল মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম সহ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ।